মানবাধিকারের বিশ্ব ইজারাদার মার্কিন মুলুকে এবার 2 বাংলাদেশি হত্যা। প্রবাসীদের দোকানে চাঁদা দাবি না পেয়ে গুলি। বাফেলোতে প্রতিবাদ বিক্ষোভ। তীব্র তাপপ্রবাহে ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহীতে কাল বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ। খোলা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। হিটস্ট্রোকে আজ মৃত্যু 5। পুলিশি বাধায় পণ্ড নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ। গ্রেফতারে দমবে না আন্দোলন, হুঁশিয়ারি নেতাদের। কালো চশমা পরায় উন্নয়ন দেখে না বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। উন্নয়নের নামে রেলের উদাসীনতায় গচা 4,000 কোটি টাকা। 8 বছরেই তুলে ফেলা হচ্ছে 125 কিলোমিটার মিটার গেজ পথ। নতুন ব্রড গেজ বসাতে আরও 2টি প্রকল্প। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। মানবাধিকার আর আইন শৃঙ্খলার বিশ্ব ইজারাদার মার্কিন মুলুকে এবার 2 বাংলাদেশিকে হত্যা করল বন্দুকধারীরা। নিউ ইয়র্কের বাফেলোয় এই ঘটনা ঘটে। প্রবাসীরা জানান, নিহত বাবুলের দোকানে চাঁদা দাবি করে বন্দুকধারীরা। না পেয়ে গুলি ছোড়ে তারা। ঘটনাস্থলেই মারা যান বাবুল ও ইউসুফ। অস্ত্রধারীকে ধরতে অভিযানে নেমেছে দেশটির পুলিশ। নিহত 2 জনের গ্রামের বাড়ি সিলেট ও কুমিল্লায়। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। শনিবার দুপুর 12:30টার দিকে 911-এ খবর পেয়ে নিউ ইয়র্কের বাফেলো শহরের জেনার স্ট্রিটে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সোয়াট টিম। ঘটনাস্থলে 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। এদের ভেতর ঘটনাস্থলেই মারা যায় 2 জন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হয় হাসপাতালে। বাফেলো শহরের প্রশাসনিক কর্মকর্তারা সময় সংবাদকে জানান, নিহত 2 জনই বাংলাদেশি। এদের নাম ইউসুফ ও বাবুল। তাদের বাড়ি সিলেট ও কুমিল্লায়। যারা আপনার সাসপেক্ট, হি ইজ স্টিল আউট দেয়ার। ও এখনো সাসপেক্টেড পুলিশ ওদের সোর্স দিয়ে they are trying their best সাসপেক্টকে ধরার জন্য। আপনারা আপনাদের বাসার দরজা এবং আপনাদের সাইটে, আপনাদের বাসার সামনে যদি কোনো ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখেন, প্লিজ আপনারা সাথে সাথে 911 কল করুন। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে সোয়াট টিম। বন্দুকধারীদের ধরতে চলে চিরুনি অভিযান। কিন্তু ঘটনার 12 ঘন্টা পেরিয়ে গেলেও হামলাকারীদের ধরতে কিংবা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি নিরাপত্তা বাহিনী। জানা যায়নি ঘটনার আসল কারণ। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। বৃহত্তর বাফেলোতে শোকের ছায়া নেমে এসেছে এবং বাংলাদেশিরা সত্যিই আমরা আতঙ্কগ্রস্ত। নিউ ইয়র্ক শহরের বাইরে অঙ্গরাজ্যটির নায়াগ্রা ফলস খ্যাত বাফেলোতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশির বসবাস। গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় তাদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ থেকে বলা হচ্ছে যে তারা আপ্রাণ চেষ্টা করছেন, অভিযান চালাচ্ছেন এই ঘটনার প্রকৃত কারণ এবং দোষীদের খুঁজে বের করার জন্য। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশের একজন ইউসুফ জনির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তার মৃত্যুর খবরে মেজর টিলার বাড়িতে চলছে মাতম। শোকে পাথর তার বাবা। সিলেটের ইউসুফ জনি হাতের মুঠোয় 2 কন্যা সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সপরিবারে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। প্রবাস জীবন কাটছিল সুখেই। ব্যত্যয় ঘটে স্থানীয় সময় শনিবার বিকেলে। মানবাধিকার আর আইন শৃঙ্খলা নিয়ে সবক শেখানো যুক্তরাষ্ট্রের বাফেলো শহর 148 জেনার স্ট্রিটের এক দোকানে চাঁদাবাজের হানা। কুমিল্লা থেকে যাওয়া বাবুলের দোকান সহ 2 প্রবাসীর দোকানে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। না পেয়ে চুলেকাঘাত করে বাবুলকে। বাঙালির বিপদে ছুটে যায় আরেক বাঙালি ইউসুফ। নৃশংস দুর্বৃত্তরা গুলি করে মারে ইউসুফকে। ঘটনাস্থলে মারা যায় বাবুল আর ইউসুফ। পুলিশ 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। স্বজনদের একটাই সান্ত্বনা, বীরের বেশে মৃত্যু হয়েছে ইউসুফের। অন্যর যে বাঁচাইতে গিয়ে ওই যে হেজে নিজে তার জীবনটারে দিল, এই ধরনের ত্যাগে ছেলেরাও আজকাল কম আছে। আমাদের দেশেও দেখা যায় ফুটিছে, দৌড় দৌড় দৌড়িয়ে গেছে কি।
সিলেটের মেজর টিলার বাসায় সবাই যেন শোকে স্তব্ধ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসেছেন পরিবারকে সান্ত্বনা দিতে। ইউসুফের বাবা কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য নুরুল হক শোকে পাথর। এলাকাবাসী এবং তাদের আত্মীয় স্বজন এই ঘটনার নিন্দার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। যেহেতু বিষয়টা সুদূর আমেরিকায় হয়েছে, এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা যেন হয়। খুবই বদুর সজ্জন এবং ধার্মিক একজন মানুষ ছিলেন, আমাদের সাথে চলাফেরা ছিল ওনার। মৃত্যুর পর থেকে তো তার স্মৃতিগুলা শুধু চোখের সামনে বারবার চলে আসে। একটু নিরাপদ জীবনের জন্য কিন্তু আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে যায়। আজকে সেই জায়গায় যদি একই অবস্থা হয় এবং সেখানে যদি দুর্বৃত্তদের গুলিতে প্রতিনিয়ত এভাবে মানুষ মারা যায়, তাহলে এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। ইউসুফের এক ভাই প্রকৌশলী, আরেক ভাই পর্তুগাল থাকেন, বোন চিকিৎসক। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রের বাফেলো প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বাফেলো শহরের যে বাড়িতে আবু সালে মোহাম্মদ ইউসুফ থাকতেন, সেই বাসার বারান্দায় এখন আমি দাঁড়িয়ে আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং গতকালকে যে ঘটনাটি বাফেলো শহরে ঘটেছে, যে দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনাটিতে যে দুজন বাংলাদেশি মারা গিয়েছেন তাদের একজন ইউসুফ, অন্যজন ঠিক আমার এই যে বাড়িটি ইউসুফ সাহেবের, সেই বাড়িটির সামনের যে বাড়িটি সেটি বাবুল মিয়ার বাড়ি। এবং ইউসুফ সাহেবের বাড়ি ছিল বাংলাদেশের সিলেটে এবং বাবুল মিয়ার বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। দুটি প্রতিবেশী বাড়ি, তারা অন্য একটি বাড়ি দেখতে গিয়েছিলেন এবং সেখানে তারা গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। এবং এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এবং এই ঘটনার পরপর পুলিশ এবং সোয়াত টিম তারা কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছিল এবং এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু এই ঘটনার প্রকৃত কারণ কি, কেন এই দুই নিরীহ বাংলাদেশিকে হত্যা করতে হলো এবং তারা হত্যার শিকার হলেন, এইটি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বলতে পারছে না। ঘটনার অনুসন্ধান, ঘটনার প্রকৃত কারণ জানা যাচ্ছে না। সেখানে অপরাধীদেরকে শনাক্তও করা যাচ্ছে না, তাদেরকে যে আটক বা গ্রেফতার করা তো অনেক দূরে থাক। যে জন্য বাফেলো শহরের মানুষজন তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কিছুক্ষণ আগে এর আগের বুলেটিনে আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে আমরা দেখিয়েছি যে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তারা বিক্ষোভে ফেটে পড়েছে। সেখানে বাফেলো শহরের মেয়র ছিলেন, বাফেলো শহরের পুলিশ কমিশনার ছিলেন। তারা এক পর্যায়ে বক্তব্য রাখার মাঝখানে উত্তেজিত জনতার তোপের মুখে তারা বাফেলো মুসলিম সেন্টার ত্যাগ করতে বাধ্য হন। তাদের সবারই একটি দাবি ছিল যে এই দুই বাংলাদেশি যে হত্যার শিকার হয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের গ্রেফতার। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সেই ঘটনারই কোনো কারণ তারা জানাতে পারছে না, যে কারণে বিক্ষুব্ধ মানুষ আরও বেশি বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের মধ্যে যেমন শোকের ছায়া, তাদের মধ্যে যেমন কষ্ট, ব্যথা এবং সেই সঙ্গে যে আতঙ্ক, সেইগুলো ছাপিয়ে গেছে তাদের ক্ষোভের কারণে। আমি এখন দু একজনের সঙ্গে কথা বলবো। যে ইউসুফ সাহেবের বাসার সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই তাদেরই প্রতিবেশী। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, একটু কাছাকাছি আসবেন, যে আপনি কিভাবে ঘটনাটা শুনলেন এবং কি জানলেন? যে আমরা গতকালকে রাত্রে আমরা এশার নামাজে যখন গেছি মসজিদে, তখন মসজিদে যাওয়ার পরে সাথে সাথে শুনলাম যে দুইজন বাংলাদেশের বাইরে মানে খালাইয়ারা মারছে। পরের দিকে এলাম কীভাবে মারা গেছে। এরপরে আমরা নামাজটা শেষ করার সাথে সাথে এখানে আইছি। আওয়ার পরে আমরা সব কিছু জানলাম। এক একজনে এক এক রকম কইতাছে, কিন্তু সঠিকভাবে আমরা কোনটা সত্য ঘটনা সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই। তাইলে আমরা আশা করি মানে সঠিক ঘটনা তদন্তের মাধ্যমে বাড়াই আইব এবং আসামিরা ধরা পড়বো এবং শাস্তি সবাই শাস্তি দাবি। জি জি, আপনি শুনতে পাচ্ছিলেন যে কেউ আসলে জানেন না যে কেন এই ঘটনা ঘটেছে। পুলিশও এখন পর্যন্ত এটির কোনো কারণ তারা বলতে পারছেন না। আরেকজন প্রতিবেশী রয়েছেন এখানে, প্লিজ একটু কাছাকাছি আসবেন, আপনি এদিকে আসবেন এবং আপনি বলবেন যে আপনি ঘটনাটি কিভাবে শুনেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঘটনা আমি একজন ভাই, আমরা একসাথে কাজ করি। ওই মাগরিবের নামাজের পরে একটা মসজিদে সালাত আদায় করতেছি।
ওইখানে মাগরিবের নামাজের পরে আমি বাসায় চলে আসি, আসা আমার অন্য একটা কাজের জন্য। তো ওইখানে আবার এশার নামাজ পড়তে গিয়েছি। আবার যাওয়ার পরে আমি শুনলাম যে আমাদের বাফালোতে একটা ইনসিডেন্ট ঘটছে, 2 জন বাঙালি লোক ওদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এর মধ্যে একজন বলতেছে আমার এক ভাইয়ের নাম, যার সাথে আমি কাজ করি, ওর নাম বলতেছে যে মাসুম ভাইয়ের ফ্রেন্ড। তো মাসুম ভাইয়ের ফ্রেন্ড ওকে তো আমি বুঝি ভালোভাবে চিনি, ও যখন বাফালোতে আমার কয়েক মাস আগের থেকে ওর সাথে আমার খুব একটা পরিচয় হয়েছে, খুবই ভালো লোক। আমি মাসুম ভাইয়ের ফ্রেন্ড আমি প্রথমে চিনতে পারিনি, অনেকে বলতেছে ওর একটা নিক নেম আছে, মানে ওর নাম আমরা জানি, ওর নাম হচ্ছে জনি, আর ওর আইডিতে আরেকটা নাম আছে। তো ওটার সাথে আমি মিলতেছে না, প্রথমে কনফিউজ ছিলাম। তখন যে বলতে বাইকে আমি ফোন দিলাম, যে বললো যে জনি কি ওইটাই লোক? হ্যাঁ, ওর তো অন্য একটা নাম আছে। তাই পরে জানার পরে আমি যে ঘটনাটা জানতে চাইছিলাম যে ঘটনাটা কি হয়েছে, কিভাবে হয়েছে। এখন গতকালকে তা কোনো কিছু জানা যায় নাই, শুধু আজকে সকালে এই কিছুটা ফাইন্ড আউট, কিছুটা আনুমানিকলি ধরা যেতেছে এটাই। ওর ফ্রেন্ড যেটা বললো, যে মাসুম ভাই বলছে যে ওরা মূলত কনস্ট্রাকশনে কাজ করে। আরেকজন বাঙালি ভাইয়ের এই বাড়ি, ওই বাড়িতে ওরা কাজ করার জন্য গিয়েছিল, হয়তো সম্ভবত এটা এস্টিমেট নেওয়ার জন্য বাড়িতে, মানে যে কতটুকু কাজ লাগবে। যাওয়ার পরেই ওরা ওই বাড়ির মালিক কিন্তু এখানে না, বাড়ির মালিক অন্য জায়গায় থাকে। তখন সে বাড়ির মালিক ওদেরকে বাড়ির দরজার যে লক, মানে লক নাম্বার দিয়ে দিছে, ওরা লক খুলতেই ওরা শুট করে ফেলছে। যে প্রথমে আরেকজন হয়তো সম্ভবত এই বাড়িটি নিয়ে কোনো ঝামেলা ছিল, কিংবা এই বাড়িটি দখল করার কোনো একটি ব্যাপার হয়তো ছিল। ও মানে এটাও শুনছি ও মাসুম ভাই ফ্রেন্ডের কাছ থেকে, যে বলছে যে ওই বাড়ির আশেপাশে না যাওয়ার জন্য বাড়িতে যে লোক থাকে সে ওয়ার্নিং দিছে মালিককে, যে তুমি দেখলেই আমি গুলি করব। সেটাই আমরা জাস্ট এতটুকু জানতে পারছি। আমার সম্ভবত এটাই হয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছিলেন যে অনেক ধরনের কারণ এখানে জানা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে বাফেলো শহরের যে মুসলিম সেন্টার, সেই মুসলিম সেন্টারের যে বিক্ষোভ, হাজারো মানুষ জড়ো হয়েছিলেন, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, এবং রাস্তা নেমে আসার পরে কয়েক ব্লক সড়ক এই প্রতিবাদী সমাবেশের লোকজন তারা কিন্তু রাস্তা অবরুদ্ধ করে ফেলে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু প্রতিবাদ সমাবেশ চলেছে। এবং আমি যেটি আগেও বলেছি যে এই 2 জন বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিহতের পরে পুরো এই বাফেলো শহরের মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছে। নিউ ইয়র্ক শহরের বাইরে সবচেয়ে বড় শহর বাফেলো, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। ধারণা করা হয় 60 থেকে 70 হাজার বাংলাদেশি শুধুমাত্র এই বাফেলো শহরে বসবাস করেন। এই শহরে বাংলাদেশিদের কথায় অনেক কিছুই এখন নির্ধারিত হয়। এখানকার নির্বাচন, এখানকার রাজনীতি, এখানকার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই বাংলাদেশিরা নিয়ন্ত্রণ করেন। সেই বড় কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটির 2 জন মানুষকে গুলি করে হত্যা করার ঘটনায় স্বভাবতই বিক্ষুব্ধ হয়ে পড়েছে পুরো বাংলাদেশি কমিউনিটি এবং সমাজ। তারা রাস্তা অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং পাশাপাশি আমি যে বাসাটিতে আছি সেটি হচ্ছে আবু সালেহ মোহাম্মদ ইউসুফের বাসা। সেখানে আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে, তার স্ত্রী রয়েছেন, আমি জানি না তার মানসিক অবস্থা কি। আমরা হয়তো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমরা সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করব। এই ছিল আমার কাছে। আমরা প্রতিনিয়তই আমরা এই সংবাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের বাফেলো থেকে। দিনের সংখ্যার হিসেবে স্মরণকালের সব থেকে দীর্ঘ তাপপ্রবাহে ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি। এই অবস্থায় মুক্তির একমাত্র ভরসা, বৃষ্টি তো দূরের কথা, দেখা নেই একখণ্ড মেঘেরও। আবহাওয়া অফিস বলছে আরও অন্তত 2 দিন অনুভূত হবে প্রচণ্ড গরম। এদিকে হিটস্ট্রোকে মারা গেছেন 5 জন। টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ, পুড়ছে মানুষ ও প্রাণ প্রকৃতি। কখনো তীব্র, আবার কখনো অতি তীব্র তাপের খড়গ। এপ্রিলের প্রথম থেকে শুরু হওয়া তাপের এই জ্বালাময়ী প্রভাব রয়েছে মাসের শেষ ভাগেও, এক পর্যায়ে যার রেকর্ড ভাঙে গত 75 বছরের ইতিহাস।
তীব্র এই তাপে ঘরে বাইরে কোথাও নেই এতটুকু শান্তি। ঘুম ভাঙার পরপরই শুরু হয় সূর্যের জ্বালাময়ী তাপ, বিকেল গড়িয়ে সন্ধ্যায়ও থাকে অব্যাহত। রাতের শান্তির ঘুমও কেড়ে নিয়েছে তাপ। ভূপৃষ্ঠ শীতল হওয়ার আগেই ঘুম ভাঙে পাষাণ সূর্যের। দিনগুলো যে কেমন পার হচ্ছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা বাঁচার কোনো উপায় নেই। তাপ সব শ্রেণীর মানুষকে ভোগান্তিতে ফেললেও এর প্রভাবে সবচেয়ে বেশি ভুক্তভোগী খেটে খাওয়া শ্রমজীবীরা। মধ্যবিত্ত শ্রেণীরও নাভিশ্বাস অবস্থা। রাইড শেয়ারে খুব কষ্ট হচ্ছে আমাদের। আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি এবং প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। এদিকে চলমান দাবদাহে কিছুটা সুরক্ষা পেতে রাজধানীর গুলশানে রিকশাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কষ্টটা কম হবে, ছাতা পাইছি, স্যালাইন পাইছি। 2-3 তারিখ থেকে বৃষ্টিপাতের একটা প্রবণতা দেখা যাচ্ছে। যখনই বৃষ্টিপাতের প্রবণতা বাড়ে, বৃষ্টি হবে, তখন সেক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসে। তাপের সঙ্গে লড়াইয়ে না নেমে আরও কিছুদিন সবাইকে নিরাপদে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা গাছ আর একটু ছায়া যে কতটা মূল্যবান তা এই চলমান খরতাপে হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ। কিন্তু প্রকৃতির এই প্রতিশোধ থেকে শিক্ষা নিচ্ছি তো আমরা, নাকি বৃষ্টি নামলেই সব কিছু ভুলে গিয়ে আবারও শুরু হবে প্রকৃতি উজাড়? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি। কিছুটা হলেও ফিরল স্বস্তি। এতে বিভিন্ন এলাকায় বোরো ধান সহ ফসলের ক্ষতি হয়েছে। এদিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঝড়ে গাছ ভেঙে রেল লাইনের ওপর পড়লে বন্ধ থাকে ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল। পরে ফায়ার সার্ভিস কর্মীরা রেল লাইন থেকে গাছ সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্যবসা গরমে যখন অতিষ্ঠ দেশ, ঠিক তখনই আকাশ ভেদ করে নামলো স্বস্তি। এক পশলা বৃষ্টিতে ভিজল প্রকৃতি। রোববার সিলেট বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা, গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এক একটি শিলার ওজন 150 থেকে 200 গ্রাম। অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সন্ধ্যায় চুনারুঘাটের আহমদাবাদ, দেওরগাছ, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। এতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে মৌলভীবাজারেও। সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। দুপুর গড়িয়ে বিকেল হলেই ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রেললাইন থেকে গাছ সরিয়ে ফেললে ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওমর ফারুক, সময় সংবাদ। পুলিশি বাধায় আবারও পণ্ড হল নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল। নেতাদের অভিযোগ, সরকারের নির্দেশেই পুলিশ বারবার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিরোধী দল দমন করে ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে পুলিশ বলছে, অনুমতি না থাকায় জনস্বার্থ বিবেচনায় মিছিল করতে দেয়া হয়নি। সারা দেশে বিভিন্ন মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সকালে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকাল 11টার কিছু পরেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। তবে অনুমতি না থাকায় কিছু দূর যাওয়ার পরেই মিছিলটিকে সামনে এগোতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন, সরকারের নির্দেশে পুলিশ বারবার বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে। জনগণের অধিকার হরণ করার সরকার, একে কি টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে। যত প্রতিকূল পরিবেশ হোক, আওয়ামী লীগের পতন না হলে আপনার কোনো মানুষের নিরাপত্তা নেই। গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি করে বলেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে
বাকশালে পরিণত করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। এদিকে পুলিশ বলছে অনুমতি না থাকায় জননিরাপত্তা বিবেচনায় বিএনপিকে মিছিল করতে দেয়া হয়নি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পেলেও কালো চশমা পরা বিএনপি দেখতে পায় না। এতে দলটির লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির চাপ অনুভব করেনি সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে মুক্তিযোদ্ধা সেনা অফিসার লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে রাজধানীর বনানী কবরস্থানে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপরে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের বলেন, চোখে কালো চশমা থাকায় বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না বিএনপি। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা পারত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। কোন শক্তির প্রভাবে বা চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল তা তাদের পরিষ্কার করতে হবে বলেও জানান তিনি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। হত্যা, খুন, ষড়যন্ত্রের রাজনীতি নির্মূল করে দেশে উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি শেখ হাসিনা শুরু করেছেন বলেও জানান ওবায়দুল কাদের। প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালী টিবি গেটের লেকে পড়ে নিখোঁজ 10 বছরের শিশু। ফায়ার সার্ভিসের 2.5 ঘন্টার উদ্ধার অভিযানের পরও মেলেনি শিশুটির সন্ধান। সোমবার ভোর থেকে পুনরায় উদ্ধার অভিযানে নামবে বলে জানায় সংস্থাটি। সারাদিন ভিক্ষা করে ব্রিজের রেলিংয়ে বসে টাকা গুনছিল 10 বছরের শিশু রিয়া। এক পর্যায়ে পেছনে ঝুঁকতেই পড়ে যায় লেকের পানিতে। রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মহাখালীর টিবি গেট এলাকায়। রিয়ার সঙ্গে থাকা আরেক শিশু ফাতিমার চিৎকার শুনে স্থানীয় 2 যুবক পানিতে নামলেও তার খোঁজ পাওয়া যায়নি। আন্দারে তো দেখে না, হেলাগে এইভাবে করতে করতে তারপরে কি করছে, ঠাস কইরা যাইয়া তারপরে নাকে বাড়ি খেয়েছে। রানিং নৌকার নগদ লইছি, লই ফার্স্টে সবার প্রথম আমি নামছি নগদেই, নামার পর অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। পরে রাত 8টায় উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় 2.5 ঘন্টার খোঁজাখুঁজির পরও মেলেনি শিশুটি। রাত্রের বেলা তো এখানে অনেক ময়লার পানি এবং কাজ ভাঙ্গা, বিভিন্ন ধরনের ডুবুরি হাতটা অনেকেরই আহত হয়েছে। আমাদের ডুবুরির অনেকে পা ছিলে গেছে গিয়া, হাত নষ্ট হয়ে গেছে গিয়া, শরীর চুলকায় এবং কাজ অনেক। আর রাত্রের বেলা এখানে খুব একটা রিস্ক এখানে করা, এই জন্য আমরা সকাল দিনের বেলা আসবো। মায়ের মৃত্যুর পর রিয়া ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় ভয়াবহ বিস্ফোরণে একটি বসতঘর ভেঙে গেছে। আহত হয়েছেন 4 নারী। এলাকাবাসী জানায়, রবিবার রাত 8:30টার দিকে মালতীনগর মোল্লাপাড়া এলাকার রেজাউলের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে একটি আধা পাকা ঘরের দেয়াল ভেঙে যায়। গুরুতর আহত হন একই পরিবারের 4 নারী। পরে তাদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত আরও 7 জন। পুলিশ জানায়, হামিদা হাই স্কুল কেন্দ্রে ভোট গণনা শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এ সময় মোড়ক মার্কা এবং টিউবওয়েল মার্কার প্রার্থীর সমর্থকরা ফল নিয়ে আপত্তি জানায়। তোপের মুখে আবারও গণনা করা হয় ভোট। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুলিশ সহ 8 জন আহত হন। এদের মধ্যে এম আব্দুর রহিমকে
হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর পুরো এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবারও রেলের উদাসীনতার বলি জনগণের টাকা। নীতিমালার তোয়াক্কা না করে 4,000 কোটি টাকা ব্যয়ে 125 কিলোমিটার মিটার গেজ রেলপথ নির্মাণ করে রেলওয়ে। লাইনটি 4 দশক সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 8 বছরেই তা তুলে ফেলা হচ্ছে। মিটার গেজের বদলে ব্রড গেজ বসাতে নেওয়া হয়েছে আরও 2টি প্রকল্প। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জেনে শুনে জনগণের টাকা অপচয় করছে রেলওয়ে। তবে সাফাই গিয়ে কর্তৃপক্ষ বলছে উন্নয়নের স্বার্থেই হচ্ছে এসব। নাজমুল সালেহের রিপোর্ট। গাজীপুরের টঙ্গী থেকে কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত শতবর্ষী মিটার গেজ রেল লাইনের পাশে 2016 সালে নির্মাণ করা হয় 61 কিলোমিটারের আরেকটি মিটার গেজ রেল লাইন। এতে সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন মিটার গেজে উন্নীত হয় সেকশনটি। প্রকল্পে খরচ হয় 2616 কোটি টাকা। একই সময়ে কুমিল্লার লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেল লাইনের পাশে তৈরি করা হয় 64 কিলোমিটার আরেকটি মিটার গেজ রেলপথ। সব মিলিয়ে 4000 কোটি টাকায় বানানো হয় 125 কিলোমিটার নতুন রেলপথ। রেল লাইনের মেয়াদ 30 থেকে 35 বছর হলেও মাত্র 8 বছরের মাথায় 125 কিলোমিটার রেলপথ তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। রেল কর্মকর্তারা বলছেন, মিটার গেজ রেলপথকে ব্রড গেজে রূপান্তরিত করার 2টি প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্প বাস্তবায়নের জন্যই এমন সিদ্ধান্ত। কথাবার্তা চলছে, হয়তো ফান্ডিং সমস্যা হবে না বলে আশা করা যায়, কিন্তু ফান্ডিং ফাইনালাইজ হতে তো সময় লাগে, আলাপ আলোচনা হচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের উন্নয়ন নীতিমালা উপেক্ষা করেই মিটার গেজ প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা পরিকল্পনাহীন উন্নয়নের উদাহরণ। যেখানে আমরা মাস্টার প্ল্যানের সুস্পষ্টভাবে বলা আছে যে আপনার অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে অবশ্যই ব্রডগেজের এখানে সংস্থান রাখতে হবে, তো সেখানে মিটার গেজ করা মানে এটা একটা অপরিপক্ক পরিকল্পনা এবং এখানে বিনিয়োগের একটা নিদারুণ অপচয় হচ্ছে বলে আমি মনে করি। তবে তা মানতে নারাজ রেলওয়ে। তারা বলছে সবকিছুই হচ্ছে উন্নয়নের স্বার্থে। মোটেই অপচয় মনে করি না, কারণ হলো যে এটা উন্নয়নশীল দেশের একটা ক্যারেক্টারিস্টিক। আপনার অবস্থা যখন দিন দিন ভালো হবে তখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবেন। প্রকল্পের সমীক্ষা যাচাই শেষ। চলতি বছরই ব্রডগেজ রেল লাইন নির্মাণের কাজ শুরু করতে চায় রেলওয়ে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন আর উন্নয়নের নামে অপচয় প্রতি বছর লোকসান বাড়াচ্ছে রেলের। নাজমুল সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। 400 আসনের বেশি লোকসভা আসনে জয় নিয়ে তৃতীয়বারের মতো সরকার গড়বেন মোদি, এমন দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব মনে করেছিলেন 400-র বেশি আসন পাবে বিজেপি। যদিও প্রথম 2 পর্বে 190 আসনের ভোটের অঙ্কটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষক সহ দলটির নেতাদের। ভারত থেকে সেই বিশ্লেষণ তুলে ধরেছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা ভোটের প্রথম 2 পর্বের ভোটের পর চলছে চুলচেরা বিশ্লেষণ, আর এতে উঠে এসেছে চমকের সম্ভাবনার কথা। গোবলয় বা হিন্দি বলয়ের কয়েকটি রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ভোটে বড় ধাক্কা খেতে পারে বিজেপি। গতবারের চেয়ে কম ভোট পড়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। গোবলয়ে প্রথম দফায় 63 এবং পরের বার 61% ভোট গ্রহণ হয়েছে। শুধু তাই নয়, 400 আসনের বেশি জয়ের যে টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বলেও মনে করছেন তারা। 2 দফার ভোটের পর এমনই নানা রকম আশঙ্কার পূর্বাভাস দিয়ে খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। জানিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো শুরু হয়েছে চর্চা। তবে কেউ কেউ এটাও বলছেন, প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে 190 লোকসভা আসনের মধ্যে বিজেপি গতবারের জয়ী 92 আসন ধরে রাখলে 400 আসনের হিসেব অতিক্রম সম্ভব হবে। এদিকে 2 দফায় উত্তরপ্রদেশে ভোট হয়েছে 17 লোকসভা আসনে। 80 আসনের উত্তরপ্রদেশে 70 আসন না পেলে বিজেপির 400 আসনের স্বপ্ন পূরণ হবে না বলেও মত বিশ্লেষকদের। তাই মুসলিম অধ্যুষিত এই 17 আসনে যদি বিজেপির পক্ষে ভোট না পড়ে, তবে গোটা উত্তরপ্রদেশের 70-এর টার্গেট পূরণ হবে না দলটির। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি ভালো করছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। বেড়েছে ব্যবসার পরিধি, বাড়ছে কর্মসংস্থান। 3 থেকে 4 বছরে অনেক বাংলাদেশি হয়েছেন $1 মিলিয়ন মালিক। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
উন্নত জীবন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন অনেকেই। আর উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকাও একটি স্বপ্নের দেশ, যেখানে বসবাসকারী প্রবাসীদের জীবন কতটা সমৃদ্ধ হয়ে ওঠে কিংবা বিষণ্ণতায় ভরে যায়, সে বিষয়গুলোই জানবো এখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, মেরিল্যান্ড, ভার্জিনিয়াতে বসবাস করেন কয়েক হাজার বাংলাদেশি। এসব স্টেটের বিভিন্ন মার্কেটে কেউ বা চাকরি করছেন, আবার কেউ ব্যবসা করছেন 10 থেকে 12 বছর ধরে, কিন্তু অনেকেরই হয়নি স্থায়ী বসবাসের অনুমোদন। ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করলেও করোনার পর ভালো অবস্থায় নেই বলে জানান অনেকে। প্যান্ডেমিক ফর বিজনেস তুলনামূলক ফিনান্সিয়ালি একটু স্লো যাচ্ছে আমাদের এখানে, তো আশা করা যায় যে এখন একটু ব্যাকআপে আসতেছে ডে বাই ডে। সামনে নির্বাচন নভেম্বরে, সরকার পরিবর্তনের পরে হয়তো বা বিজনেস আর একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে বেশ এগিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আমরা এসে 12-13 ঘন্টা কাজ করছি ডেলি, 13 ঘন্টা কাজ করে সপ্তাহে 6 দিন 7 দিন কাজ করছি, এখনো করি। এখন তো আলহামদুলিল্লাহ ভালো। আমি পরিশ্রম আর দক্ষতায় একের পর এক নতুন রেস্টুরেন্ট চালু করছেন কেউ কেউ। মাত্র 4 বছরেই ব্যবসা করে বনে গেছেন $মিলিয়ন মালিক। সুযোগ করেছেন বাংলাদেশি সহ শত মানুষের কর্মসংস্থানের। $170,000 দিয়ে আমি ফার্স্ট বিজনেসটা শুরু করি। আলহামদুলিল্লাহ আমার এখন অনেক দোকান, 100-র উপর এমপ্লয়ি। শুধু ওয়াশিংটনে বিভিন্ন ব্যবসা করছেন প্রায় 1000-এর মতো বাংলাদেশি। নিজেদের দক্ষতার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির পাশাপাশি এদেশে ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়িয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে চলতি বছর শেষে যে নির্বাচন, সেখানে ডেমোক্র্যাট না রিপাবলিকানদের জয় হবে, তার উপর অনেকটা নির্ভর করছে কতটা সহজভাবে বাংলাদেশিরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। ইউরোপের বাল্টিক অঞ্চলের সমৃদ্ধ দেশ লিথুয়ানিয়া স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসার গেল কয়েক বছরে দেশটিতে কয়েক হাজার বাংলাদেশি পাড়ি জমালেও জটিল অভিবাসন নীতির কারণে চলে যেতে বাধ্য হন ইউরোপের অন্যান্য দেশে। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিক স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়া 65,300 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া। দৃষ্টিনন্দন লেক ত্রাকাই আইল্যান্ড ক্যাসেলকে ঘিরে পর্যটকদের আগ্রহ সবচেয়ে বেশি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসেও রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা। ব্রেক্সিটের পর মাত্র 28 লাখ জনসংখ্যার দেশটির একটি বড় অংশ যুক্তরাজ্যে পাড়ি জমানোয় বিভিন্ন খাত হয়ে ওঠে অভিবাসী নির্ভর। তবে জটিল অভিবাসন নীতির পাশাপাশি প্রত্যাশার সঙ্গে বাস্তবের মিল না পাওয়ায় অনেক অভিবাসী পাড়ি জমায় ইউরোপের বিভিন্ন দেশে। এমন পরিস্থিতির জন্য লিথুয়ানিয়ার অভিবাসন নীতিকেই দায়ী করছেন প্রবাসীরা। লিথুয়ানিয়ার অভিবাসন নীতিটা এখনো খুব একটা অভিবাসন প্রত্যাশীদের মতো না। যে অনেক স্টুডেন্ট আছে যারা রিসার্চ না করে চলে আসে, এজেন্সি একটা কথা বলে বা অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখে একটা আইডিয়া নিয়ে চলে আসে। লিথুয়ানিয়ার অভিবাসন সংস্থার হিসেবে দেশটিতে বর্তমানে প্রায় 3 লাখ অভিবাসী বসবাস করছে, যাদের অধিকাংশ প্রতিবেশী দেশ বেলারুশ, ইউক্রেন ও রাশিয়ার, এবং মোট অভিবাসীর শতকরা 10% তৃতীয় বিশ্বের নাগরিক। জনসংখ্যা কম থাকায় এখনও নানা ক্ষেত্রে বিদেশি কর্মীর প্রয়োজন লিথুয়ানিয়ার। তবে এখানে স্থায়ী হওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি জটিলতা এবং অভিবাসন নীতি অভিবাসন বান্ধব না হওয়ার কারণে এখানে এসেও থাকতে চান না প্রবাসীরা, চলে যান ইউরোপের বিভিন্ন দেশে। এতে করে লিথুয়ানিয়াও বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে। তাই এখানে আসার আগেই আরও বেশি গবেষণার প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ভিলনিয়াস, লিথুয়ানিয়া। সাকিব মোস্তাফিজকে না রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার তানজিদ তামিম। আর ইনজুরি শেষে দীর্ঘ 18 মাস পর ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচ ফিট না হওয়ায় নেই সৌম্য সরকার, বাদ পড়েছেন হাসান মাহমুদ। এদিকে পারফর্ম না করলেও স্রেফ সাকিবের অনুপস্থিতিতে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। নতুন নির্বাচক প্যানেলের প্রথম বড় অ্যাসাইনমেন্ট টি-20 বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে সিরিজ, বন্দরনগরীতে প্রথম 3 ম্যাচের জন্য ঘোষিত টাইগার স্কোয়াড প্রত্যাশিত আর বিতর্কমুক্ত।
সাকিব মোস্তাফিজ থাকছেন না জানাই ছিল আগে। 15 সদস্যের দলে তাই বাজিয়ে দেখার সুযোগ পেয়েছেন সিলেক্টর প্যানেল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম, 18 মাস পর ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর ডিপিএল এর পারফরমেন্সে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। অধিনায়ক শান্তর সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন হৃদয়, জাকের ও রিশাদ হোসেন। তবে স্কোয়াডের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে সম্ভবত মিডল অর্ডারে। মাহমুদুল্লাহ রিয়াদ ও শেখ মেহেদির মধ্যে বোলিং অ্যাবিলিটির কারণে এগিয়ে থাকবেন মেহেদি। তবে দলে সাইফুদ্দিন ফেরায় আর সাকিব ফেরার অপেক্ষায় থাকায় এই তিনজনে বিশ্বকাপ দলের স্কোয়াড থেকে বাদ পড়বেন যে কোনো একজন। পেস ইউনিট থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ। সাইফুদ্দিন সহ 4 পেসারে ফাস্ট বোলিং ইউনিট বেশ পরিণত। ফিরলে কে জায়গা হারাবেন সেটা অবশ্য বড় প্রশ্ন। চমক না থাকলেও আফিফের অন্তর্ভুক্তি অবাক করা নিশ্চয়ই। জাতীয় দলে টানা বাজে পারফরমেন্সে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। এরপর বিপিএল এর পর ফ্লপ ডিপিএলেও। যদিও আফিফের অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়েছেন বিসিবি নির্বাচক। ব্যাখ্যা আছে সৌম্যর না থাকা নিয়েও। আফিফ হোসেনকে আমরা টিমে ইনক্লুড করেছি। আপনারা জানেন যে সাকিব যেহেতু প্রাথমিক স্কোয়াড বা প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই, সেখানে আমরা আফিফকেও টিমে ইনক্লুড করেছি। আর বাকি যারা মিডল অর্ডার ব্যাটার রয়েছে তাদের সম্পর্কে আসলে আলাদা করে নতুনভাবে বলার কিছু নেই। সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কি অবস্থা রয়েছে। বাট প্রাথমিক স্কোয়াডে বা এই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কন্টিনিউ করছি না। বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার ডেডলাইন আগামী 1 মে। এর আগে জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচ না থাকলেও 15 সদস্যের দলটায় সম্ভাব্য পরিবর্তন আসতে পারে 3টি। সাকিব মোস্তাফিজ নিশ্চিত তাদের সঙ্গে টিকিট মিলবে সৌম্য সরকারের। আর এই 3 জনকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আফিফ, ইমন ও তানভীর। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে 5 ম্যাচ টি20 সিরিজ খেলতে বন্দরনগরে চট্টগ্রামে পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। রবিবার রাতে ঢাকা হয়ে ম্যাচ ভেন্যুতে পা রাখে সিকান্দার রাজার নেতৃত্বাধীন 15 সদস্যের দল। টি20 বিশ্বকাপে জায়গা না পেলেও দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের বিপক্ষে খেলতে পূর্ণ শক্তির দল পাঠিয়েছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে আগামী 3, 5 ও 7 তারিখ সিরিজের প্রথম 3 টি20 খেলবে পূর্ব আফ্রিকার দেশটি। দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে এলো জিম্বাবুয়ে। এর আগে 2020 সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল দলটি। সেবার 2 ম্যাচ টি20 সিরিজের 2টিতেই বড় ব্যবধানে হারে অতিথিরা। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিজেদের সবশেষ টি20 সিরিজে হারে বাংলাদেশ। ঘরের মাঠে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের। সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। মানবাধিকারের বিশ্ব ইজারাদার মার্কিন মুলুকে এবার 2 বাংলাদেশি হত্যা। প্রবাসীদের দোকানে চাঁদা দাবি না পেয়ে গুলি, বাফেলোতে প্রতিবাদ বিক্ষোভ। তীব্র তাপপ্রবাহে ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহীতে কাল বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ, খোলা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। হিটস্ট্রোকে আজ মৃত্যু 5। পুলিশি বাধায় পণ্ড নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ। গ্রেফতারে দমবে না আন্দোলন, হুঁশিয়ারি নেতাদের। কালো চশমা পরায় উন্নয়ন দেখে না বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।